আসসালামু আলাইকুম, তোমাদের সকলকে সিএ চ্যানেলে স্বাগতম। আশা করি তোমরা নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটনে ক্লিক করবে। আসসালামু আলাইকুম। আমাদের 2023-24-এর নতুন অর্থ বছর শুরু হতে যাচ্ছে এবং মোটামুটি আমরা যা প্রত্যেক বছর দেখি যে নতুন অর্থ বছর শুরু হলেই কিন্তু আমাদের দেশে যে কর মেলা বা আয়করের যে মেলাটা সেটা শুরু হয়। বিশেষ করে 30শে নভেম্বর হচ্ছে আমাদের কর দেওয়া লাস্ট ডেট হিসেবে ধরা হয় এবং এই নভেম্বর মাসটা সরকার প্রায় বিগত কয়েক বছর ধরেই আয়কর মেলা আয়োজন করে আসছে, যাতে হচ্ছে যারা আয়কর দেই আমরা তাদের কোনো হ্যাসেল ফেস করতে না হয়। তো মোটামুটি আজকে আমি এখানে একটু হচ্ছে গিয়ে ভিডিও শুরুতে দেখে তো বুঝতে পারতেছেন যে কী নিয়ে আলোচনা করব। আয়কর। তো আয়কর হচ্ছে যেটা আয়কর আইনের অধীন আরোপযোগ্য বা পরিশোধযোগ্য যে কোনো প্রকারের কর বা সারচার্জ। বর্তমানে আমাদের 2023 সালের যে অ্যাক্ট আছে, ইনকাম ট্যাক্স অ্যাক্ট বা আয়কর আইন 2023 অনুযায়ী হচ্ছে আপনার এই আইনের অধীনে যে ট্যাক্সটা বা করটা আমরা সরকারকে দেবো সেটা হচ্ছে আয়কর। তো আয়কর একেবারে সিম্পল কথা বলতে গেলে আমি যে কয় টাকা ইনকাম করি বা আপনারা যে কয় টাকা ইনকাম করেন বা আমাদের দেশের মানুষ যে কয় টাকা ইনকাম করেন, সরকার তার একটা নির্দিষ্ট লিমিটের পর থেকে ট্যাক্স বা সারচার্জ আরোপ করে। তো একটু যাই, আয়কর তো আমরা জানলাম, এবার একটু শুনি আয় কি। আয় বলতে আসলে আমরা যেটা উপার্জন করি সেটা হচ্ছে আমাদের আয়, তবে আইনের ভাষায় বা বইয়ের ভাষায় একটু ভিন্ন। যে কোনো উৎস হইতে উদ্বুদ্ধ আয় প্রাপ্তি, মুনাফা বা অর্জন এবং উক্ত আয় মুনাফা বা অর্জন সংশ্লিষ্ট কোনো ক্ষতি। মানে আমি যে বেতন পাই সেটাও আয় হইতে পারে, আমি যদি ব্যবসা করি মুনাফা হইতে পারে, কারো কোনো কাজ করে দিলাম কমিশন পাইলাম সেটাও আয় হইতে পারে। আচ্ছা, ডিটেলস আমরা যাব, খাতগুলি নিচে বলবো। তো আয় হিসেবে গণ্য বা বিবেচিত যে কোনো অর্থ অথবা বাংলাদেশে উদ্বুদ্ধ সৃষ্ট বা প্রাপ্ত যে কোনো আয় বা উপচিত উদ্বুদ্ধ সৃষ্ট বা প্রাপ্ত হিসেবে বিবেচিত যে কোনো অর্থ কর আরোপ করা হয় এইরূপ যে কোনো পরিমাণ অর্থ পরিশোধ বা লেনদেন। যেমন হচ্ছে গিয়ে আমাদের দেশের সঞ্চয়পত্র ব্যাংকে ডিপিএস রাখলে সেটার উপরে কিন্তু অলরেডি কর আরোপ করে, ডিপিএস, এফডিআর, ব্যাংকে যেগুলি আপনার অ্যাসেট করেন সবগুলোর উপরে কিন্তু অলরেডি দেখবেন টিডিএস বা হচ্ছে গিয়ে উৎসকর কাটা শুরু হয়, ইনকাম ট্যাক্স এটা শুরু করে এবং আপনার সঞ্চয়পত্রের ক্ষেত্রেও সবাই জানে। আচ্ছা, একটু যায় আয়ের খাতসমূহ। তো একজন করদাতা সকল প্রকার খাতকে আমরা হচ্ছে ট্যাক্সের যে আইন আছে বা আয়কর অ্যাক্ট 2023 অনুযায়ী এই কয়টা খাতে ভাগ করছে। প্রথমত হচ্ছে যে চাকরি করে সে চাকরি থেকে আয় করে, যদি কারো বিল্ডিং থাকে সে বিল্ডিং এর ভাড়া পায় সেখান থেকে আয় হয়, কেউ কৃষি কাজ করলে সেখান থেকে ফসল উৎপাদন হয়, ফসল বিক্রি করে সেটা থেকে আয় হয়, ব্যবসা থেকে আয় হয়। মূলধনী আয়টা হচ্ছে যে কোনো সম্পত্তি আগে কিনছিলাম 10 টাকা দিয়া, সেটা বিক্রি করলাম 12 টাকায়। কারণ দেখা যায় যে বাংলাদেশের সম্পত্তির মূল্য বাড়ে, যেমন ল্যান্ড বা ভূমি কিনলে দাম বাড়ে ছাড়া কমে না, সেটা হইতে পারে। তারপর শেয়ার ব্যবসা থেকে মূলধনী আয় হয়। আর্থিক পরিসম্পদ যেমন যেটা বললাম এফডিআর, সঞ্চয়পত্র, ডিপিএস, তারপর ব্যাংক বিভিন্ন প্যাকেজ দেয় যে এত টাকা রাখেন 5 বছরে লাখপতি কোটিপতি, ওই সবই হচ্ছে আর্থিক পরিসম্পদ। এবং অন্যান্য উৎস হইতে আয়। এই অন্যান্য উৎস বলতে আসলে আয়ের যে অন্যান্য সোর্সগুলি আছে, এই যে পর্যন্ত এইটা বাদে যে ইনকামগুলি হয় সবই হচ্ছে অন্যান্য উৎস হইতে হয়। এর মানে হচ্ছে গিয়া চুরি করে আয় করলেন সেটা আবার অন্যান্য উৎস আয় না, বা মাদকদ্রব্য ব্যবসা করলেন সেটাও কিন্তু অন্যান্য উৎস আয় না। মানে বাংলাদেশের আইনে যেটা বৈধভাবে সেখান থেকে যে আয়টা হয় সেটাই হচ্ছে আয়ের খাত। এবার আসুন হচ্ছে রিটার্ন। আমরা হচ্ছে প্রত্যেক বছর কর রিটার্ন সাবমিট করি, এটা নিয়ে মোটামুটি একটা মেলা হয়, অনেক উকিল দিয়া এটা হচ্ছে সাবমিট করায়, কেউ নিজে করে, যে যেভাবে সুবিধা হয় করায়। যাই হোক, এবার একটু আমরা বলি রিটার্নটা আসলে কি। রিটার্নটা এখানে দেখেন বলা আছে যে আয়কর কর্তৃপক্ষের নিকট থেকে একজন করদাতার বার্ষিক
আয়, ব্যয় এবং সম্পদের তথ্যাবলী নির্ধারিত ফর্মে উপস্থাপন করার মাধ্যম হচ্ছে রিটার্ন। আয়কর আইন অনুযায়ী স্বাভাবিক ব্যক্তি করদাতার রিটার্ন সকল প্রকার আয়ের বিবরণী বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অবস্থিত সকল প্রকার পরিসম্পদ ও দায়ের বিবরণী এবং ক্ষেত্রমত জীবনযাপনের সংশ্লিষ্ট সকল প্রকার ব্যয়ের বিবরণী সংবলিত হবে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত ফর্মে রিটার্ন দাখিল করা হয়। আচ্ছা, এক কথা হচ্ছে যে আমাদের এনবিআর বা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, যেটা আমরা বাংলা বলি জাতীয় রাজস্ব বোর্ড, এটা একটা ফর্ম দিচ্ছে আপনাকে। সেই ফর্মে হচ্ছে কি আপনি আপনার বছরে কয় টাকা আয় করলেন, কয় টাকা ব্যয় করলেন এবং আপনার কয় টাকার সম্পত্তি আছে সেইগুলি হচ্ছে একটা ফর্ম দিচ্ছে। প্রেসক্রাইব ফর্মে আপনি জাস্ট ডাটাগুলি বা তথ্যগুলি উপস্থাপন করবেন, সেটা হচ্ছে রিটার্ন। তবে এই নতুন ফর্মটার সাথে পুরাতন ফর্ম মানে 2023 সালের ফর্মের সাথে এটার পার্থক্যটা হচ্ছে যে 23 সালে এই স্পেসিফিকভাবে বাংলাদেশের বাইরে অবস্থিত সকল প্রকার পরিসম্পদ দায়ের বিবরণীর অপশনটা ছিল না, এটা নতুন অ্যাড করা হয়েছে। এবার হচ্ছে কারা রিটার্ন দাখিল করবেন। এইখানে হচ্ছে কি রিটার্ন দাখিল করার জন্য দুইটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, দুইটা শ্রেণী করা হয়েছে। যাদের করযোগ্য আয় হয়েছে এবং যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে। আচ্ছা, এইখানে হচ্ছে যাদেরকে আবশ্যিকভাবে রিটার্ন দাখিল করতে হবে এটা একটু দেখেন। 1 নম্বর পয়েন্টে বলছে করদাতার আয়, মোট আয় করমুক্ত সীমা অতিক্রম করলে। এই যে করমুক্ত সীমা এবারের হচ্ছে মানে 23-24 যে অর্থ বছর, সেখানে হচ্ছে আপনার বলা হয়েছে 3.5 লাখ ব্যক্তি ক্ষেত্রে, তারপরে প্রতিবন্ধীর ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে, তৃতীয় লিঙ্গ, মুক্তিযোদ্ধা, এগুলির ক্ষেত্রে ভাগ করা আছে, সেটা ডিটেলসে পরে জানানো হবে। তো এখানে আপাতত আমরা বুঝি যে একটা স্বাভাবিক পুরুষের আয় যদি মোট 3.5 লাখ 1 টাকা হয়, 3.5 লাখ টাকার উপরে তার কোনো ট্যাক্স দিতে হবে না। ওই 1 টাকার উপরে যে হার আছে সে অনুযায়ী দিতে হবে এবং সেই হারগুলি হচ্ছে প্রতি বছর আপডেট হয়, এটা ফিক্সড কিছু না। তো সেটা হচ্ছে আমরা ওই সরকার গ্যাজেট বের করে বা এনবিআর তাদের ওয়েবসাইটে আপডেট করে সেখান থেকে আমরা জানতে পারবো। এইবার দেখেন, আয় বর্ষের পূর্ববর্তী 3 বছরের যে কোনো বছর করদাতা কর নির্ধারণ হয়ে থাকে, করদাতার যে কর নির্ধারণ হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে, মানে আপনার যে এই বছরের আগে 3টা বছর যদি আপনার কোনো বছরে একটা আয় আসে যেটা হচ্ছে কি আপনার ওই বছরের সরকার যে কয় টাকা বলছিল, যে কয় টাকা হইলে আমার আয়কর দিতে হবে সেই কয় টাকার মধ্যে পড়ে। যেমন হচ্ছে এখন 24 সাল, আপনার 3 বছর আগে বলতে 21 সালে আপনার যদি 3 লাখ টাকার উপরে কর দেওয়ার কথা থাকে, তাহলে যদি 3 লাখ টাকা ইনকাম হয়ে থাকে তাইলে হচ্ছে আপনার এবছর রিটার্ন সাবমিট করতে হবে। আচ্ছা, এরপর হচ্ছে 3 নম্বর পয়েন্ট দেখেন, ফার্মের অংশীদার হইলে, কেউ যদি কোনো ফার্মের অংশীদার হয়, কোম্পানির শেয়ার হোল্ডার, পরিচালক বা শেয়ার হোল্ডার, কর্মচারী, গণকর্মচারী বলতে আসলে সরকারি যত চাকরিতে সবাই আছে, সবাই গণকর্মচারী, যেমন বিসিএস বা পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যারাই নিয়োগপ্রাপ্ত সবাই হচ্ছে গণকর্মচারী। বাংলাদেশের যে সাংবিধানিক সংস্থা পাবলিক সার্ভিস কমিশন বা বিপিএসসি, এইটার মাধ্যমে যারা নিয়োগ পাইছে সবাই হচ্ছে গণকর্মচারী সরকারি। এবং সরকারি যত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে সবাই কিন্তু গণকর্মচারী, সেটা সরকারি ব্যাংক হোক বা বাংলাদেশ ব্যাংক হোক। যে কোনো ব্যবসা বা পেশায় নির্বাহী ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী, যেমন ব্যাংকের এমডি থাকে তাদের কথা বলা হয়েছে, কারণ ব্যাংক তো এই কাইন্ড অফ ব্যবসা। কর অব্যাহতি প্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলে, যেমন সঞ্চয়পত্রেও যদি দেখা যায় যে আপনার কর অব্যাহতি প্রাপ্ত আয়, কিন্তু তারপরে যদি আপনার আয় করযোগ্য আয় থাকে, ওইটার পরও কর আরোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে 20 লক্ষ টাকার পর্যন্ত ঋণ গ্রহণে, মানে আপনার করযোগ্য আয় নেই, মানে আপনার ইনকাম বছরে 3.5 লাখ টাকার কম, বাট আপনি 20 লাখ টাকা লোন নিতে চাচ্ছেন, তখন আমদানি নিবন্ধন সনদ, এটা কি হচ্ছে আইআরসি, যেটা রপ্তানি নিবন্ধন সনদ, এটা হচ্ছে ইআরসি। মানে এই সনদগুলি পাইতে গেলে আপনাকে অবশ্যই আয়কর দিতে হবে এবং সনদগুলি হচ্ছে আপনার আপডেট রাখতে গেলে লাগবে। সিটি কর্পোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়নের জন্য, দেখবেন এইসব এরিয়াতে অলরেডি আপনার 3,000 টাকা উৎসকর কাইটেই রাখে রিনিউ করতে গেলেই। আপনার ট্যাক্স দেন আর না দেন, ওই সরকার কিন্তু টাকা আগেই রেখে দেয়। সো আমার মনে হয় ট্যাক্সটা দিয়ে দেওয়াই ভালো। সমবায় সমিতির নিবন্ধন প্রাপ্তিতে সাধারণ বীমার তালিকার সার্ভেয়ার হতে এবং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে,
এই সাধারণ বীমার যে সার্ভে আর এই কাজগুলি আসলে হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে ওরা করে এবং ওদের লাগে যারা প্রতিষ্ঠানগুলি চালায়, সবার না আর কি, যারা এটা ইনিশিয়েট করে। সিটি কর্পোরেশন, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকার 10 লক্ষাধিক টাকার জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ হস্তান্তর বা বায়নানামা বা মোক্তারনামা নিবন্ধন করতে, মানে এইসব এরিয়াতে কেউ যদি হচ্ছে গিয়া এই অ্যাসেটগুলি বিক্রয় করতে যান তখন হচ্ছে তার লাগবে। ক্রেডিট কার্ড প্রাপ্তি এবং বহাল রাখতে, এটা ব্যাংক হচ্ছে আপনার ক্রেডিট কার্ড দেয় বিভিন্ন নন ব্যাংকিং ফিনান্সিয়াল, যেমন উত্তরা ফিনান্স আছে, লঙ্কা বাংলা আছে, এরাও ক্রেডিট কার্ড দেয়। এদের ক্রেডিট কার্ডগুলি আপনি পাইতে গেলে আপনার লাগবে রিটার্ন সাবমিট করা। চিকিৎসক, ডেন্টাল চিকিৎসক বা দন্ত চিকিৎসক, আইনজীবী, উকিল যেটা আমরা বলি, চার্টার অ্যাকাউন্টেন্ট, সিএ, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, সিএমএ, প্রকৌশলী, স্থপতি অথবা সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তিতে। যেমন দেখেন বাংলাদেশের যারা ডাক্তার আছে তাদেরকে অবশ্যই বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিলের থেকে হচ্ছে সনদ নিতে হয়, নাহলে তারা প্র্যাকটিস করতে পারে না। ওইরকম আইসিএবি থেকে চার্টার অ্যাকাউন্টেন্টকে সনদ নিতে হয়, এবং এরকম বিভিন্ন পেশাজীবী সংস্থার সদস্যপদ বা সদস্যপদ মানে সনদ নিতে গেলে এদেরকে হচ্ছে অবশ্যই ইনকাম ট্যাক্স সাবমিট করতে হবে। তারপরে দেখেন মুসলিম যারা ওই আমরা কি বলি বিবাহ পড়ায়, আগে বলতাম কাজী, এখনো কাজী বলে, এই যে হিন্দুদের বিবাহ এবং মুসলিমদের বিবাহ, এই বিবাহতে যে কাজীর যে পেশাটা যারা নেয় তাদের লাইসেন্স নিতে গেলেও এটা লাগবে। পেশাজীবী সংস্থার সদস্যপদ প্রাপ্তিতে বা ট্রেড বডি, ওই যে কেউ যদি মনে করেন বাংলাদেশ কি বলে ট্রেড, বাংলাদেশে যে প্রায় আসে ব্যাংকার্স অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশে, তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে বিভিন্ন সংস্থা আছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার সংস্থাগুলি হচ্ছে গিয়া বিজনেস ফেডারেশন যেগুলি আছে বাংলাদেশে, ওইগুলির হচ্ছে সদস্যপদ পাইতে গেলে ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশের ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স, ছাড়পত্র, মানে আপনার একটা ব্যবসা করতে গেলে যে কাগজগুলি লাগে সেগুলি পাইতে গেলে মোটামুটি আপনার হচ্ছে গিয়া আয়কর সাবমিট করতে হবে। যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি বহাল রাখতে, আপনি ব্যবসা করুন গ্যাস লাগবে, তাহলে আপনার হচ্ছে তখন হচ্ছে এটা লাগবে। লঞ্চ, স্টিমার, মাছ ধরার ট্রলার, কার্গো, কোস্টার, ডাম, বার্জ সহ যে কোনো প্রকারের ভাড়ায় চালিত নৌযানের সার্ভিস সার্টিফিকেট প্রাপ্তি ও বহাল রাখতে, মানে যে সার্ভিস সার্টিফিকেট বা ফিটনেস সার্টিফিকেট যে জিনিসগুলো এগুলি পাইতে গেলে আপনাকে হচ্ছে গিয়া এই আয়কর রিটার্ন সাবমিট করতে হবে। তারপর পরিবেশ অধিদপ্তরের আন্ডারে সিটি কর্পোরেশনে যারা এগুলি পড়লাম না, আমরা যাই পরের কি আছে দেখেন। মোটামুটি যে পয়েন্টগুলি আছে আপনারা দেখতে পাইতেছেন যে আপনার ব্যবসা রিলেটেড পয়েন্টগুলি বেশি। আর ইন জেনারেল অনেকে হচ্ছে 5 লাখ টাকার পোস্ট অফিস সঞ্চয়পত্র হিসাব খুলতে গেলে, মানে 5 লাখ টাকার পোস্ট অফিসে আপনি যদি সঞ্চয়পত্র খুলতে যান তাহলে আপনাকে ইনকাম ট্যাক্স সাবমিট করতে হবে। 10 লক্ষ টাকার মেয়াদি আমানত বা এফডিআর বা ডিপিএস যদি খুলতে যান তাহলে আপনার লাগবে 5 লক্ষ টাকার সঞ্চয়পত্র লাগবে, মানে মোটামুটি সঞ্চয়পত্র 5 লাখ টাকা। আর ব্যাংকে যদি আপনি 10 লাখ টাকার এফডিআর খোলেন, ফিক্সড ডিপোজিট বা ডিপিএস, এগুলি খুলতে গেলেও আপনাকে আয়কর সাবমিট করতে হবে। পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, জাতীয় সংসদ নির্বাচন, এগুলো হচ্ছে পলিটিক্যাল, যারা পলিটিক্স করে তাদের লাগবে। মোটরযান, স্পেস বা স্থান, বাসস্থান, অন্যান্য সম্পদ সরবরাহের মাধ্যমে শেয়ার্ড ইকোনমিক অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করতে, ওই যারা হচ্ছে কি আপনার টেন্ডারে পার্টিসিপেট করে তাদের কথা বলা হয়েছে। ব্যবস্থাপনা বা প্রশাসনিক উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদার কর্মরত ব্যক্তির হচ্ছে গিয়া বেতন ভাতা প্রাপ্তিতে, যেমন ম্যানেজার, সুপারভাইজার, এগুলি। আচ্ছা, মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে মোবাইল ফোনের রিচার্জ এর মাধ্যমে কমিশন ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে। আচ্ছা, এখন দেখেন মোবাইল ব্যাংকিং বা ইলেকট্রিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জ মাধ্যমে কমিশন ফি বা, মানে যারা ওই যে ফ্লিক্স লোডের ব্যবসা করে তাদেরও লাগবে, সোজা কথা, বিকাশের ব্যবসা করে তাদেরও লাগবে।
অ্যাডভার্টাইজারি, কনসালটেন্সি সার্ভিস, ক্যাটারিং সার্ভিস, মানে যত প্রকার সার্ভিস আছে মোটামুটি বাংলাদেশে সব কিছুতেই লাগবে। এবং এটা হচ্ছে গিয়া বেসরকারি যারা টিচার আছে এবং যারা এমপিও ভুক্ত তাদের বেতন যদি 16,000 টাকার উপরে হয় মাসে, তাহলে তাকে অবশ্যই ইনকাম ট্যাক্স সাবমিট করতে হবে। তাতে হচ্ছে তার ট্যাক্স দেওয়া লাগুক বা না লাগুক। বীমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধনে, আচ্ছা, দ্বিচক্র ত্রিচক্র মোটরযান ব্যতীত অন্যান্য, মানে দুই চাকা, ত্রিচক্র মানে 3 চাকা, দুই চাকা হচ্ছে কি আপনার মোটরসাইকেল, 3 চাকা হচ্ছে ওই যে আমাদের অটোমোটো আছে না, কতগুলি চলে ওইগুলি। আচ্ছা, এনজিও বিষয়ক ব্যুরোতে নিবন্ধিত, মানে কেউ যদি এনজিও খুলতে চায় তার যে লাইসেন্স পত্র লাগবে সেগুলির ক্ষেত্রে। আচ্ছা, বাংলাদেশে অবস্থিত ভোক্তাদের নিকট ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পণ্য সেবা বিক্রয়, এইটা বোধহয় আগে ছিল না, মানে অনেকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে, যেমন দারাজ পণ্য বিক্রয় করতেছে, এরকম কোনো ব্যবসা করতে গেলে আপনাকে লাগবে। তারপরে বলছে কোম্পানি আইন 1994 সালের 18 নম্বর আইন এর অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্য পদ আবেদনের ক্ষেত্রে পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন, সেবা সরবরাহ উদ্দেশ্যে নিবাসী কর্তৃক টেন্ডার ডকুমেন্টস দাখিল, হয়ে যে বললাম যে টেন্ডার সাবমিটের ক্ষেত্রে কোনো কোম্পানি বা ফার্ম কর্তৃক কোনো পণ্য বা সেবা গ্রহণকালে, কোম্পানি যদি হয়ে থাকে তাইলে এই পণ্য, ওই যে অলরেডি বলছি, পণ্য আমদানি রপ্তানি লাইসেন্স এবং ওর সাথে সংশ্লিষ্ট কাজে আপনাকে হচ্ছে গিয়ে এটা লাগবে। তারপরে দেখেন, আপনি যদি বিভিন্ন, এই যে রাজুক আছে, তারপর হচ্ছে গিয়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, মানে যত সিটি কর্পোরেশন আছে মোটামুটি সব জায়গায় নকশা অনুমোদন করাতে গেলে আপনাকে লাগবে স্ট্যাম্প, কোড ফি, কার্টিস পেপার, ভেন্ডার, দলিল লেখক হিসেবে নিবন্ধন, মানে যারা এগুলি পেশান হিসেবে আছে, যেমন দলিল লেখে অনেকে, অনেকে হচ্ছে গিয়া কোড ফি, তারপর হচ্ছে গিয়া দলিলের যে কাগজগুলি বিশেষ করে স্ট্যাম্পগুলি বিক্রি করে, এদেরও আয়কর সাবমিট করতে হবে। ট্রাস্ট, তহবিল, ফাউন্ডেশন, এনজিও, মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশন, সোসাইটি, সমবায় ব্যাংক, মানে যে কোনো আর্থিক প্রতিষ্ঠান খুলতে গেলে আপনাকে এই আয়কর সাবমিট করতে হবে। কোনো নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া বা লিজ গ্রহণের কালে বাড়ির মালিকের, মানে আপনি একটা বাসা ভাড়া নিবেন সিটি কর্পোরেশন এরিয়ায় বা লিজ নিবেন, লিজ নিতে গেলে বাড়ির যে মালিক তার আপনার হচ্ছে গিয়া আয়কর সাবমিট করতে হবে। মানে আপনি একজন বাসা ভাড়া যদি দিতে চান, মানে আপনি বিল্ডিং এর মালিক হইলে আপনার হচ্ছে সিটি কর্পোরেশন এরিয়া বিল্ডিং এর মালিক হলে আপনার আয়কর দেওয়া লাগবে, মানে আয়কর সাবমিট করা লাগবে, ইনকাম হোক আর না হোক। কোন নির্দিষ্ট ব্যক্তি কর্তৃক পণ্য সেবা সরবরাহকারী, সরবরাহকারী, সেবা প্রদানকারী, ওই যে যেটা টেন্ডার অলরেডি বলছি। আচ্ছা, রিটার্ন সাবমিট না করলে কি হয় সেটা একটু দেখি। বেসিক্যালি রিটার্ন সাবমিট করা যেসব ক্ষেত্রে বাধ্যতামূলক, মানে তো সেসব ক্ষেত্রে যদি আপনি সাবমিট না করেন তাহলে হচ্ছে গিয়া গ্যাস, বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে না, এবং সংযোগ বিচ্ছিন্ন হবে, অলরেডি আপনার আছে সংযোগ আছে বাট বিচ্ছিন্ন হয়ে যাবে, আর নতুন নিতে গেলে পাবেনই না। তারপর হচ্ছে বেতন ভাতাদি প্রাপ্তিতে, যে বিশেষ করে যারা এমপিওভুক্ত টিচার তাদের বেতন ভাতা প্রাপ্তিতে এটা অসুবিধা করবে। এছাড়াও হচ্ছে আয়কর আইনের যে 266 ধারা সেই অনুযায়ী উপকর কমিশনার কর্তৃক আরোপিত জরিমানা পরিশোধ করা, উপকর কমিশনার কর্তৃক একতরফাভাবে নির্ধারিত কর পরিশোধ করা, এগুলি হচ্ছে আইনের, আসলে একটা কথাই আছে, আকাশের যত ধারা আইনের তত, আকাশের যত তারা আইনের তত ধারা। তো এগুলি আইন কানুনের বিষয়ে তো অনেক কিছুই আছে। তো আমার সিম্পল অ্যাডভাইস হচ্ছে যে আপনারা যাদের উপর ইনকাম ট্যাক্স বাধ্যতামূলক তারা প্রত্যেক বছর এটা দিয়ে দেন, ফাও ঝামেলা যাওয়ার দরকার কি, কারণ এখন হয়তো আপনার দেখা যায় যে একটা চাকরিজীবীর হয়তো সর্বসাকুল্যে 3,000 টাকা সিটি কর্পোরেশন এরিয়া বাদ দিয়ে আসে, ট্যাক্স দেওয়া লাগে বর্তমান আইনে, ভবিষ্যতে বাড়তে পারে কমতে পারে। তো 3,000 টাকা বছরে গেলে পকেট থেকে আমার মনে হয় না আহামরি কিছু। আর যারা মোটামুটি এই জিনিসটা বোঝেন না, তারা হচ্ছে যারা বোঝে তাদের সাথে যোগাযোগ করবেন, এবং সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনার যারা বোঝে তাদের কাছ থেকে যোগাযোগ করবেন, এবং সেখান থেকে আমার মনে হয় আপনার নিজের বেনিফিটটা নেওয়া বেটার। রাখি, আসসালামু আলাইকুম। আর যদি কোনো ভুল টুল হয় সেটা আমাদের কমেন্টসে লিখে আমাকে একটু জানাবেন।